বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে এখন চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনা সব আপডেট, খবর এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। আজ দেশে একদিনে 1000-এর বেশি করোনা রোগী শনাক্তের রেকর্ড হলো। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1034 জন। আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষাও বেড়েছে অনেক, তাই তুলনামূলকভাবে সংক্রমণ বাড়েনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও বিশেষজ্ঞরা বলছেন সামনে আসতে পারে আরও কঠিন পরিণতি। হুট করে লকডাউন শিথিল করা এই পরিণতি ভয়াবহ হতে পারে জুনে। করোনা সংক্রমণের 10ম সপ্তাহে বাংলাদেশ। উপসর্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মানুষ নিশ্চিত হতে চান করোনা হলো কিনা। 8 মার্চ প্রথম করোনা শনাক্ত হয় বাংলাদেশে। 4 সপ্তাহ শেষে একদিনে 412 রোগী জানান দেয় করোনার ব্যাপক বিস্তার। এরপর প্রতি সপ্তাহে লাফিয়ে বেড়েছে নতুন সংক্রমণ। 14 এপ্রিল মোট আক্রান্ত 1000 ছাড়ায়, আর সোমবার একদিনেই 1034 জন। 10ম সপ্তাহের তৃতীয় দিন পর্যন্ত মোট আক্রান্ত 15,691 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। পরিস্থিতি মোটেও ভালো নয় বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ডাক্তার বেনজির আহমেদ। বললেন, সামনে সময় আরও খারাপ। কোয়ারেন্টাইনগুলো যে ঠিকমতো করতে পারেনি, দ্রুত রোগী শনাক্ত করতে পারেনি, তাদেরকে আইসোলেশনে নিতে পারেনি, তার হলো এটা ফল। আর সামনের দিনগুলোতে আমরা পাবো হলো যে লকডাউন উইথড্র জনিত যে ব্যাপক চলাচল, ব্যাপক মেলামেশার যে ইম্প্যাক্টটা, সেটা আসবে পরের দিকে। আমাদের 99% পরিবার এখনো করোনা মুক্ত। সেই পরিবারগুলো তখন এর মধ্যে যুক্ত হতে থাকবে। চিকিৎসায় আছেন যারা, তাদের পরামর্শ ঠিকঠাক যেন ব্যবহার করা হয় সুরক্ষা সরঞ্জাম। সংক্রমণ বাড়তেছে, বেড়ে গিয়ে যে মানুষগুলোর ইমিউনিটি কম তাদের কাছে চলে গিয়ে তারা রিস্কে পড়ে যাচ্ছে। সেটাই কিন্তু সমস্যা। মানুষকে মানানোর চেষ্টা করার থেকে বড় বিষয় মানুষকে গাইড করাটা জরুরি, যে মাস্ক ব্যবহার করার সময় সামনে হাত দিবেন না, পাশে হাত দেন। পিকটা আস্তে আস্তে জুন বা জুলাই হবে কিনা সেটা একটা শঙ্কা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে শেষ 24 ঘন্টায় মারা গেছেন 11 জন, যাদের 6 জনই নারী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতাল চাইছে করোনার সনদ, না হয় রোগী ফেরত। আর ততক্ষণে নানা হাসপাতাল ঘুরতে ঘুরতেই রাস্তাতেই মরে যাচ্ছে রোগী, যাদের জানাজা দাফন নিয়েও ভুক্তভোগীদের অমানবিক অভিজ্ঞতা রয়েছে। বেসরকারি হাসপাতালগুলো মানছে না সরকারি নির্দেশনা। অধিদপ্তরের হটলাইনে জানিয়েও কোনো উপায় মেলেনি। কিডনি বা হার্টের গুরুতর অসুখে ভোগা রোগীরা সবচেয়ে বিপাকে পড়েছেন। অধিদপ্তর বলছে নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা, যা এ যাবৎ দেখা যায়নি। সহকর্মী আখলাকুস সাফার আরও একটি রিপোর্ট। হসপিটাল থেকে আরেক হসপিটাল, হার্ট ফাউন্ডেশন, স্কয়ার, আয়শা মেমোরিয়াল এবং সর্বশেষ বারডেমে তাকে নিয়ে গেলাম। আমার মা আমার সামনেই বারবার ছটফট করতেছিল, বলতেছিল আমার খুব খারাপ লাগতেছে। চিকিৎসাটা না করতে পারেন আপনারা, দূর থেকে অন্তত আমাকে বলতে পারেন যে কোন মেডিসিনটা লাগবে, কোন ওষুধটা লাগবে, আপনারা আমাকে বলেন, আমি দিচ্ছি আমার মাকে। বাঁচানো যায়নি শেওড়াপাড়ার বাসিন্দা রেবেকা সুলতানাকে। শেষমেশ মৃত্যু সনদও নিশ্চিত করতে পারেনি তার স্বাভাবিক দাফন। তারপর তাকে নিয়ে আমরা গিয়ে গ্রামের বাড়িতে গেলাম। ওখানে গিয়েও স্থানীয় প্রশাসন সবাইকে নিষেধ করে দিল যে কেউ কাছে আসতে পারবে না। তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমরা 2 ভাই আর আমার 2টা বন্ধু, আমরা 4 জন মিলে ওনাকে কবরে নামাই। স্বাস্থ্য বাতায়নে আমি মনে হয় 50টা ফোন করেছি। একটা হার্ট স্ট্রোকের রোগী, সে তো ক্রমাগত এই হাসপাতাল থেকে ও হাসপাতালে যাচ্ছে, ও তো কোনো চিকিৎসা হচ্ছে না। একটা ডাক্তার, সে আমাকে এমন একটা নাম্বার দিল, সেই নাম্বারে আমি যতবার ফোন করলাম বললো যে এটা সঠিক নাম্বার না। আমার মা আমার হাতের সামনে ছটফট করে মারা গেল। আমরা ছেলে হিসাবে কিছুই করতে পারলাম না। সরকারি বেসরকারি সব জায়গায় চেষ্টা করলাম, কিন্তু কোথাও গেল না। আমার এখন এসব তো আমরা জীবনেও কাটিয়ে উঠতে পারবো না। কিডনি জটিলতায় বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে শনিবারই মারা যান অতিরিক্ত সচিব গৌতম আইচ। মেয়ে ডাক্তার সুস্মিতা কাজ করেন সরকারি স্বাস্থ্যসেবার হটলাইনে। তিনিও বাঁচাতে পারেননি বাবাকে। করোনা সন্দেহে ফিরিয়ে দিয়েছে সব হাসপাতাল। অবহেলার অভিন্ন চেহারা সরকারি হাসপাতালেও। ঘুরছে মানুষ, মিলছে না চিকিৎসার দিশা। নার্সরা আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলেন যে সেখানে গিয়ে থাকেন। আমি সেই রুমটিতে যাওয়ার পর দেখি যে রুমটিতে কোনো বেড ফাঁকা নেই, সবাই করোনা পেশেন্ট।
যদিও আমার করোনা পজিটিভ ছিল না। এরপর বিষয়টি নার্সদেরকে আমি জানালে তারা বললেন যে কিছুক্ষণের মধ্যে বেড ফাঁকা হবে। আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে 2জন লোক মারা গেছেন, তখন 2টো বেড ফাঁকা হয়েছে। এরপরে নার্সরা আমাকে সেই বেডে নিয়ে যায়। যাওয়ার পরে আমি বেডে থাকার পরিবেশ পাইনি। ক্যান্সার আক্রান্ত বিনয় কিশোর ত্রিপুরা। কেমোথেরাপি নিতে আগে লাগবে করোনা পরীক্ষার সনদ। ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বলা হয় রিপোর্ট পেতে 15 দিন। তারপর যান বিএসএমএমইউতে। 300 জনের পিছনে লাইনে দাঁড়িয়ে ততক্ষণে আরও অসুস্থ বিনয় কিশোর। বারবার গিয়ে লাইনে দাঁড়াতে গিয়ে আমি খুবই কষ্ট হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। তো এইভাবে আমার যদি বারবার গিয়ে দাঁড়াতে হয় তাহলে আমি হয়তো একসময় আরও দুর্বল হয়ে পড়বে। প্রতিটি ঘটনায় নিজেদের মতো করে ব্যাখ্যা ছিল হাসপাতালগুলোর। অথচ এ সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় সত্য, বাঁচানো যায়নি সে মানুষগুলোকে যাদের অসুখের চিকিৎসা ছিল। এই করোনা যুদ্ধের সামনে থেকে যুদ্ধ করা ডাক্তার আর হাসপাতালের কাছে এমনটা কেউই আশা করেন না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগী ফিরিয়ে দেওয়ার সাজা কঠিন ব্যবস্থা। এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন অভিযোগ আসছে, সে ব্যাপারে কিন্তু আমরা তদন্ত করে কাজ করছি। আমরা অনেক সময় রোগীরা কমপ্লেন করে বিভিন্ন জায়গায় যে আমাদের ভর্তি নিচ্ছে না। পরে যখন আমরা তাদের সাথে কথা বলি দেখি যে না, আসলে তারা কিন্তু ভর্তি নিচ্ছে, রোগীরা হয়তো অস্থির হয়ে যাচ্ছে। সংকট কাটাতে সরকারি বেসরকারি সব হাসপাতালকে কোভিড, নন কোভিড ও সাসপেক্টেড কোভিড জোনে ভাগ করার পরামর্শ দিয়েছেন বিদেশে থাকা দেশি চিকিৎসকরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আজ কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর এস কে সেন। ডক্টর এস কে সেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের করোনা আপডেটে। মাত্রই একটি প্রতিবেদন আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম, যেখানে হাসপাতাল করোনা সনদ চাইছে আর না হলে রোগী ফেরত দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে করোনা আক্রান্ত নন এমন অনেক রোগীও হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। আসলে এই সমস্যা কেন, এই প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে এই সমস্যা কিভাবে দূর করা যায়, যদি একটু বলতেন। ধন্যবাদ যমুনা টেলিভিশন আমাকে সংযোগ দেওয়ার জন্য। অত্যন্ত দুঃখজনক ঘটনা আপনাদের রিপোর্টের মাধ্যমে দেখেছি, আমি এর আগেও সকাল থেকে পত্রপত্রিকায় দেখেছি। তো সমস্যা যেগুলোই থাক না কেন, আমরা কোনোভাবেই চাই না কোনো রোগী বিনা চিকিৎসায় মারা যাক। তো এই ব্যাপারে আমার কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, পরামর্শ আছে। যদিও আমি মনে করি যে এই যে করোনা ভাইরাসের যে মহামারী সারা পৃথিবীব্যাপী, এইটা একটা নতুন বিষয়। আমাদের দেশের প্রেক্ষাপটের নিকট অতীতে এমন কোনো ভয়াবহ সংক্রামক রোগের সংক্রমণের ইতিহাস আমাদের জানা নেই। তো যার কারণে এটা প্রতিটা দিন আমরা নতুন নতুন করে এক একটা প্রবলেম আমরা ফেস করছি এবং সেটার সমাধানের জন্য সকলে মিলে চেষ্টা করে যাচ্ছি। তো আমি মনে করি যে এখন যেহেতু এই করোনার সংক্রমণটা একদম কমিউনিটি লেভেলে পৌঁছে গেছে, তো আমি মনে করি প্রতিটা রোগীকেই, সরকারি বেসরকারি প্রতিটা হাসপাতালের প্রতিটা রোগীকেই আপনাকে ধরে নিতে হবে যে এটা কোভিড পজিটিভ, যতক্ষণ পর্যন্ত না এটা কোভিড নেগেটিভ না রিপোর্ট আসে। তো এই ক্ষেত্রে আমরা যেটা আমি মনে করি, ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে আমরা যেটা করতে পারি, প্রতিটা শুধু হাতে গোনা 8-10টা 15টা হাসপাতালকে কোভিড ডেডিকেটেড এভাবে না করে আমি মনে করি প্রতিটা হাসপাতালকেই, আপনাদের একটু আগে একটু পরামর্শ দেখলাম, প্রতিটা হাসপাতালেই আপনার কোভিড, নন কোভিড এবং সাসপেক্টেড এরকম 3টা জোনে বা 3টা সাইডে ভাগ করে আমরা মনে হয় যদি আমাদের ম্যানেজমেন্ট এগিয়ে যায়, আমরা মনে হয় এই সমস্যাটা সমাধান করতে পারবো। আপনার একদম হাসপাতালে ভর্তির শুরুতেই একদম যেখানে সব রোগীগুলো ভর্তি হয়, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বলেন, যেটাই বলেন, এখান থেকে যদি আমরা একটা ট্রায়াস করতে পারি। ট্রায়াস মানে হচ্ছে কোন রোগীটা সন্দেহজনক, তাকে সন্দেহজনক ওয়ার্ডে পাঠিয়ে দিব। যে রোগীটা সন্দেহজনক নয়, কোনো রকম কোনো সিমটম নাই, তাকে আমরা নন কোভিডে পাঠিয়ে দেব। অর্থাৎ আপনি যে জোন ভিত্তিক ভাগ করার কথা বলছেন, সেভাবেই চিকিৎসা দেওয়ার কথা বলছেন। প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ 1034 জন যাবৎকালের রেকর্ড বাংলাদেশের জন্য। মাস্ক, গ্লাভসের মতো নানা সুরক্ষা ব্যবস্থাও নিচ্ছি। আমরা যারা সম্মুখ যোদ্ধা রয়েছে, আমরাও প্রতিদিনকার মতো সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করছি, তারপরও আমাদের মধ্যে অনেকেই মানুষ আক্রান্ত হচ্ছে। এটি কেন? আচ্ছা, একদম যৌক্তিক প্রশ্ন করেছেন। আসলে আমরা স্বাস্থ্যবিধি ঠিক কতটা মেনে চলছি এটা নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি।
হ্যাঁ, আমরা একটা মাস্ক কিভাবে পরতে হবে, আমরা কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলাফেরা করব। আমাদের লকডাউনটা আপনি জানেন যে আমাদের লকডাউনটা কিছুটা শিথিল করা হয়েছে অর্থনৈতিক বিবেচনায়। তো আমরা আসলে স্বাস্থ্যবিধি যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে পারতাম এবং লকডাউনটা বা যেটাকে বলেন যে আমরা সাধারণ ছুটির যে উদ্দেশ্যটা ছিল, এটা যদি আমরা দেশবাসী সচেতনতার সঙ্গে এটা যদি মেনটেন করতে পারতাম, আমার মনে হয় যে এই সংক্রমণের হার এতটা বাড়তো না। দেখুন, আমরা এই যে মাস্ক কিভাবে ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করতে হবে, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আমি মনে করি এখনো আমাদের দেশবাসীর মধ্যে সচেতনতার যথেষ্ট ঘাটতি রয়েছে। এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে শুরু করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে অনেকবারই এগুলো নিয়ে অনেক ডেমনস্ট্রেশন দিয়ে যাচ্ছেন, তারপরেও কিন্তু আমরা ততটা সচেতন হইনি এখনো। আমরা মাস্ক কিভাবে পরতে হয় আমরা এখনো কিন্তু আমি নিজে বিশ্বাস করি এখনো আমাদের দেশের 50 থেকে 60% লোক এখনো জানে না যে কিভাবে মাস্কটা পরতে হয়, কিভাবে মাস্কটা কতদিন করতে হয়, কিভাবে মাস্কটা ডিসপোজাল করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন, কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে অর্থাৎ হবে। অনেকেই এ ধরনের যে নিয়ম কানুন আছে অনেকেই জানে না, তাই হয়তো এ ধরনের সমস্যা রয়ে গেছে। এসকেশন, আপনার সাথে আরো বেশ কিছু জানার আছে, আপনি আমাদের সাথেই থাকবেন। আমি একটা বিরতিতে যাব এবার। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আমলাতান্ত্রিক জটিলতায় করোনা টেস্টে গণস্বাস্থ্যের কিটের যাচাই প্রক্রিয়া দেরি হচ্ছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দুর্যোগের এই সময়ও চিঠি চালাচালির প্রক্রিয়াই এখনো শেষ হয়নি, আর প্রক্রিয়ার বিলম্ব হলে সরকারের কাছে সাময়িক সনদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কোভিড-19-এর সুনির্দিষ্ট কোনো ঔষধ নেই, তাই আইসোলেশনেই সমাধানের চেষ্টা বিশ্বব্যাপী। রোগ নির্ণয়ে খুদ যুক্তরাষ্ট্র র্যাপিড কিটের বুথ করেছে 5,000-এর বেশি। বাংলাদেশে স্বল্পমূল্যে র্যাপিড কিট উদ্ভাবনের দাবি করেছে গণস্বাস্থ্য। বলা হয় 200 থেকে 300 টাকায় 15 মিনিটেই কোভিড রোগ জানা সম্ভব। গেল 18 মার্চ সেই ঘোষণা করলেও রাষ্ট্রীয় অনুমোদন জটিলতায় পড়ে প্রতিষ্ঠানটি। নানা চড়াই উতরাই পেরিয়ে 30 এপ্রিল কিট যাচাইয়ের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় 11 দিনেও সেই যাচাই প্রক্রিয়া শুরু করা যায়নি বলে অভিযোগ প্রতিষ্ঠানটির। দেশের এমন এই ক্রান্তিকালে, এমন দুর্যোগ মুহূর্তেও কি জাতীয় আমলাতান্ত্রিকতা, সেই চিঠি ওনারা জানিয়েছেন ভাইস চ্যান্সেলরের দপ্তরে, সেটা আছে। ওনার চূড়ান্ত অনুমোদন হলে পরে এই কমিটি আমাদেরকে জানাবেন। নিয়ম অনুযায়ী বিএসএমএমইউর চিঠি পাওয়ার পর কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য। সে অনুযায়ী 200 কিট প্রস্তুত রেখেছে প্রতিষ্ঠানটি। তবে নিরীক্ষা প্রতিষ্ঠান বিএসএমএমইউ এখনও চিঠি তৈরি করতে পারেনি। সব কিছুর আমরা পরিবর্তন করতে পারতাম না, কিন্তু মানসিক লোকের একটা স্বস্তি দিতে পারতাম। যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেসের পরীক্ষাটার রিপোর্ট না আসে, ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টেলিফোনে জানান, প্রক্রিয়া শেষ হলেই জানানো হবে গণস্বাস্থ্যকে। এজন্য আলাদা একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। সেই লক্ষ্যটা আমাদের টিম কাজ করতেছে। টেস্ট করার আগে কিছু ফর্মালিটিস, সেগুলো নিয়ে কাজ করতেছে। আসার সাথে সাথে কি হবে না, এটা তো কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করে তো পাবে, অবশ্যই পাবে। মানে এটা কবে নাগাদ হতে পারে স্যার, এটা আমি জানি না। এছাড়া করোনা আক্রান্ত, কিডনি ও হৃদরোগীদের সেবায় গণস্বাস্থ্য কাজ করতে চায় বলে জানান ডাক্তার জাফরুল্লাহ। এজন্য ধানমন্ডি এলাকায় 5,000 স্কয়ার ফিটের খালি জায়গা সহায়তা চেয়েছেন তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবারও আমাদের অতিথির কাছে ফিরছি। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেনারেল ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ডক্টর এসকে সেন। ডক্টর এসকে সেন, আবারও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি করোনা আপডেটে। একটা অভিযোগ আছে খুবই কমন, আপনি নিশ্চয়ই সেটি নিয়ে অবগত, আর তা হচ্ছে করোনা পরীক্ষার হার কম। অনেকে পরীক্ষা করাতে গিয়েও পারছে না। আসলে মহামারীর এই কারণে পর্যাপ্ত টেস্ট কেন করানো যাচ্ছে না? সেটি কি কিট সহ অন্যান্য সরঞ্জামাতির সংকট নাকি অন্য কিছু? ধন্যবাদ। একটা সময়োপযোগী প্রশ্ন। আসলে এই করোনা পরীক্ষার যেই টেস্টটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড যে টেস্ট, যেটা আমরা বাংলাদেশে করে
আসছি এতদিন যাবত আরটিপিসিআর, সেই আরটিপিসিআর টেস্টটা আসলে আপনি বা আমরা দেশবাসী কেউ যদি চাই যে আমি এখন স্যাম্পল দিব, আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে এটা রেজাল্ট দিবে, এটা আসলে সম্ভব না। একটা আরটিপিসিআর ল্যাবে আপনাকে এক একটা মেশিনের এক একটা ক্যাপাসিটি আছে। আপনি চাইলেই একটা সিঙ্গেল টেস্ট করতে পারবেন না। আপনাকে এই টেস্ট করতে হলে পরে আপনাকে একসঙ্গে একটা মেশিনে একসঙ্গে যে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী, কোনোটা 80টা, কোনোটা 100টা, সর্বোচ্চ 350টা পর্যন্ত একটা টেমপ্লেটে করে ডিভাইসের মধ্যে দিতে হয়। স্যাম্পল কালেকশন থেকে স্যাম্পল প্রসেসিং করে এই স্যাম্পলটা ডিভাইসে দিয়ে রেজাল্ট পেতে পেতে আপনার যে সময়টা লেগে যাবে, এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু তারপরেও কিচ্ছু করার নেই। এই আরটিপিসিআর টেস্টে এর থেকে শর্ট টাইমে কোনোভাবেই টেস্ট করা সম্ভব না। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে টেস্টের ক্ষেত্রে যদি আমরা আরো আর্জেন্ট বা খুব দ্রুত সময়ে টেস্ট চাই, সেক্ষেত্রে আরটিপিসিআর মেশিন আরো বেশি পরিমাণে সেট আপ দিতে হবে, আরো বেশি পরিমাণ ল্যাব তৈরি করতে হবে। আমি আমার উত্তর পেয়ে গেছি ডক্টর এস কে সেন, আপনি তো একজন সার্জারি বিশেষজ্ঞ। ঠিক এই সময় কোনো রোগীর জরুরি সার্জারির প্রয়োজন পড়লে আসলে কোথায় চিকিৎসা পাবে, কি করবেন? এবং আরো একটি বিষয়, করোনা পরিস্থিতিতে সার্জারির ফলো আপে বাড়তি কোনো সতর্কতা দরকার আছে কিনা যদি একটু সংক্ষেপে বলতেন। ইয়েস, ধন্যবাদ। যেহেতু আমি সার্জারি বিশেষজ্ঞ বঙ্গবন্ধুতে আছি, আমি যদিও ডিপার্টমেন্ট অফ ইউরোলজিতে বর্তমানে কর্মরত, তো টোটাল সার্জারির বিষয়টা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে WHO এর গাইডলাইন অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এবং আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সার্জারি সব জায়গায় জরুরি সার্জারি, যেটা মানে যেই সার্জারিটা না করলে রোগীটা অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, এই ধরনের সার্জারি করার নির্দেশনা আছে। এবং এই ধরনের সার্জারি করার পূর্বে এবং যদি সম্ভব হয় পূর্বে, না হলে সার্জারি করার পরে আমরা ওই করোনা টেস্ট করিয়ে নিচ্ছি প্রতিটা রোগীরই। তো সেক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে এই ধরনের সার্ভিস রোগীরা পেয়ে থাকেন এবং পাবেন। অনেক ধন্যবাদ ডক্টর এস কে সেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে মারা গেছেন বাবাও। সিদ্ধিরগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া এলাকায় সকালে ঘটনা ঘটে। মৃতরা হলেন 24 বছর বয়সী রিমন সাউদ এবং তার বাবা ষাটোর্ধ্ব ইয়ার হোসেন। স্বজনরা জানিয়েছেন রিমন জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। রোববার তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়, কিন্তু করোনা উপসর্গ থাকায় কোনো হাসপাতালই তাকে ভর্তি করেনি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে রিমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ খবর শুনে সকাল 7টার দিকে হার্ট অ্যাটাক করে তার বাবা ইয়ার হোসেন মারা যান। মৃত রিমনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে এখনো ফলাফল পাওয়া যায়নি। চাঁদপুরের কঞ্চুয়ায় জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে কর্মস্থল থেকে চাঁদপুরে নিজ বাড়িতে যান ওই পল্লী চিকিৎসক। শনিবার রাত 9টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করে উপজেলা প্রশাসন। করোনা সতর্কতা মানা হচ্ছে না কোথাও। এক জেলা থেকে আরেক জেলায় যাবার ক্ষেত্রে স্পষ্ট বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। আজও দেশের 2 প্রধান ফেরিঘাট কাঁঠালবাড়ি শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে রাজধানীমুখী মানুষের ঢল ছিল। নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিতে গেল কয়েকদিন ধরে 2 ঘাটে এমন ভিড়, যাত্রীদের বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা কর্মচারী। অনেকে ঘাট পার হয়ে ছোট পরিবহনে রওনা দিচ্ছেন, এর মধ্যে অতিরিক্ত ভাড়াও গুনছেন। পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে। রাজধানীর বাইরে শহর এবং গ্রামের দোকানপাটগুলোতেও আগের তুলনায় ভিড় বেড়েছে। অনেক ভিড় দেখছি আমরা আসার সময়, ওই রাস্তাও দেখছি, এখানেও দেখলাম, এখানেও দেখলাম অনেক ভিড়। ফেরিতে পা দেওয়ার মতো কোনো জায়গা নাই, যে পরিস্থিতিতে দেয় মানুষ নামতে পারতেছে না, উঠার জন্য পাগল হয়ে গেছে। এই গাড়ির নাম মাওয়া গাড়ি, একই অবস্থা, মাওয়া গাড়ির অবস্থা আরো বেশি। করোনা দুর্যোগে বাড়ি ভাড়া নিয়ে নাভিশ্বাস নিম্ন আয়ের অনেক মানুষের। কারো কারো ঘরে খাবার নেই, অথচ চাপ সহ্য করতে
ভাড়া পরিশোধের এই চাপ সহ্য করতে হচ্ছে। কোথাও কোথাও বিবাদও হচ্ছে বাড়িয়াল এবং ভাড়াটিয়াদের নিয়ে কাজ করা সংগঠনগুলো সরকারের অনুদান চায়। আলাদা প্রণোদনা চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। ভাড়াটিয়া সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথমটি। ক্যামেরায় ছিলেন রুবেল হাসান। 3 চাকায় সংসারটা ভালোই চলছিল হারিস মিয়ার। এখন চাকা প্যাডেল আগের মতো ঘুরে ঠিকই, কিন্তু জীবিকার চাকা মন্থর হচ্ছে দিনকে দিন। দুবেলা খাবারের জোগানই যেখানে হয় না, সেখানে ঘর ভাড়া দেবেন কিভাবে? 1 মাস মনে করেন এই মাসের ভাড়া বাজে গেছে দিতারি নেই, ওই আয়া ঘরে টালা মারে। এই ফিডান ফাটা ফিডাইব, মার দুধ দিব ম্যানেজার। 1.5 মাস পরে বাইরেছি, এই 1.5 মাসে বই রয়েছি। এই 1.5 মাসে ইনকাম করলে তো মনে করেন 15-20 হাজার টাকা আমি করতাম। শ্যামপুরের কোহিনুর বেগমের 1.5 মাসের সন্তান নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। ঘরে খাবার নেই, শিশুর দুধ নেই, ভাড়া বাকি পড়েছে 2 মাস। বাড়িওয়ালার খিস্তি খেউরে অতিষ্ঠ হয়ে উঠছেন রীতিমতো। বাড়িয়াল নি ফোন দিছিল, একবার আইছিল, আইচার বলে আইচার আমার আল্লাহর গজব পড়বো, ঠাডা পড়বো, ওইটা হয়েছে সেটা হয়েছে। তো আপনি কেউ দেখেন খালাম মা, তো কাম নাই দেখতেছেন আপনি, কাজ নাই, আমরা তো কষ্ট করতেছি, আপনি তো বাড়িওয়ালার তো অন্য বাড়িওয়ালার তো চাল পথ দেয়, আপনার তো কিছু দেন নাই। স্বাভাবিক সময়ে খুব একটা খারাপ চলছিল না কিডনি নষ্ট হওয়া আবু মিয়ার। হঠাৎ বেকার হয়ে এখন জীবনটাই যেন যায় ভাড়ার চিন্তায়। মানে গত 1 মাস গেছে, চলে 1 মাস চলতেছে, আমরা কেমনি দিব? আমাদের তো আর বাইরে থেকে কোনো আয় হইতেছে না। আমার 2টা কিডনি দেন, অথচ আমার চলার কোনো রাস্তা নেই, একটা ছেলেও নেই। টিনশেড বাড়িতে গাদাগাদি করে পরিবার নিয়ে জীবন পার করা কয়েক লাখ মানুষের এখন ত্রাহি অবস্থা। অবরুদ্ধ অবস্থায় আয় রোজগারের পথ বন্ধ অনেকের। 3 থেকে 5 হাজার টাকা বাড়ি ভাড়া আর খাবারের চিন্তায় অনেকটা ঘুম হারাম। অন্যান্য বাড়িওয়ালাদের দেখছি যে ভাড়াটিয়াদের আইসা দেখা যায়, খবর নেওয়া যায়, 500 করে টাকা দেওয়া যায়, কিন্তু এটা তাও করে না, উল্টা এসে বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। ফ্যামিলিতে অনেক খরচা, কিন্তু একটা টাকা তো ইনকাম নেই, ঠিক মতো কাম কাজ হয় না, বাড়িওয়ালা চাপ দেয়। 4 মাসে ঘর ভাড়া বাইজে গেছে। এই জায়গার ভোটার না দেখে কি আমরা কিছু পাবো না? আমরা কি এই দেশের কোনো নাগরিক না? ভাড়াটিয়াদের নিয়ে কাজ করে কয়েকটি সংগঠন। তারা চায় দ্রুত সরকারি পদক্ষেপ, আর অর্থনীতিবিদরা বলছেন সরকারি সহায়তার চেয়ে নগদ অর্থ সহায়তাই বেশি কার্যকর এক্ষেত্রে। এপ্রিল, মে, জুন 3 মাসের বাড়ি ভাড়া মকুব চেয়েছি, সাথে তাদের বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং বাড়ির ট্যাক্সও আমরা ফিরিয়ে চেয়েছি। তাদেরকে তো আপনার সরাসরি সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং আমার মতে নগদ সহায়তাই খুব দ্রুত দেওয়া সম্ভব। খাদ্যভিত্তিক সহায়তা দিতে গেলে অনেক ধরনের ব্যবস্থাপনা জটিলতার সম্মুখীন হতে হয়। একটি কমিশন গঠনের মাধ্যমে এই সংকট নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বড় শপিং মলগুলো না খুললেও ছোট মার্কেট এবং বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের দোকান খুলেছে। তবে এসব বিপণী বিধানে ক্রেতাদের তেমন সাড়া নেই। সার্বিকভাবেই বড় মার্কেট, ব্র্যান্ডেড শপ, দোকানের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিতে দেখা গেছে। ক্রেতা উপস্থিতি কম থাকায় শারীরিক দূরত্ব বজায় রাখার সুযোগও আছে। বেশিরভাগ দোকানের কর্মচারী মাস্ক এবং গ্লাভস পরেছেন। মার্কেটে ঢোকার সময় হাত ধোয়া অথবা জীবাণুনাশক ব্যবহার, জ্বর মাপা হলেও সাধারণ দোকানে তেমন কোনো ব্যবস্থা নেই। গতকালকের থেকে মোটামুটি ভালো বেচা বিক্রি হচ্ছে, যাতে টুকটাক কাস্টমার আসতেছে। সামান্য সংখ্যক লোক আসছে, বেচা কেনা টুকটাক করছে। খোলা এটা এলিফ্যান্ট রোডের বেশ ভালো, আমরা কালকে বেচা কিনা করা। ডিস্টেন্স বজায় রেখে যারা ব্যবসা করতে পারছেন ওনারা ভালো ব্যবসা করছেন, অল্প পরিসরে ক্রেতা আসছেন। কারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, পাশাপাশি অর্থনৈতিক সংকটও রয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা নিশ্চিত করতে তদারকি শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিয়মিত দেখভাল কার্যক্রম শুরু করেন। শুরুতেই দিয়াবাড়ি ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা সদস্যদের সাথে দেখা করেন। সার্বিক খোঁজ খবরের পাশাপাশি এ সময়ের জীবনযাপন কেমন হবে পরামর্শ দেন। এরপরে মিরপুর, তেজগাঁয়ে চিকিৎসাধীন এবং আইসোলেশনে থাকা সদস্যদের সাথেও দেখা করেন কর্মকর্তারা। আক্রান্ত সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদর দপ্তর 13টি কমিটি গঠন করেছে। সবাই ভালো আছে কিনা, সবাইকে সাহস যোগানো এবং তাদের ব্যবস্থাপনা অটুট রাখার জন্যই আমাদের এই কার্যক্রম। আমরা প্রতিদিনই আমাদের সিনিয়র কর্মকর্তাগণ ডিএমপির কমিশনার স্যারের পক্ষ থেকে এইগুলা দেখাশোনা করছেন।
আক্রান্ত নাকি আক্রান্ত না, ঝিনাইদহে নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন করোনা সন্দেহভাজনরা। উৎকণ্ঠায় তাদের দিন কাটছে। 2 ল্যাবে 2 রকম রিপোর্টে সামাজিক নিগ্রহের শিকার জেলার করোনা সন্দেহভাজন ব্যক্তিরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ 10 জন করোনায় আক্রান্ত হন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো নমুনায় তাদের কোভিড-19 ধরা পড়ে। উপসর্গের অভাব আর অসুস্থ না হওয়ায় নতুন করে নমুনা সংগ্রহ করে তা আইইডিসিআরে পাঠানো হয়। দ্বিতীয় দফার প্রতিবেদনে 7 জনের রিপোর্ট নেগেটিভ আসে। 2 দিনের ব্যবধানে সংগ্রহ করা নমুনায় রিপোর্ট পাল্টে যাওয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন ভুক্তভোগীরা। এখন আমার এই দায়ভারটা কে নেবে? আমার তো রাস্তাঘাটে বেরোনোর মতো নেই, আমার পরিবার কোনো জায়গায় জায়গা হচ্ছে না, কেউ কোনো কথা বলছে না, আমার চাচিরা কেউ কথা বলছে না, মানে সবাই একটা বিভিন্ন ধরনের পড়ে গেছে। এখন নেগেটিভ আসছে, এখনো আপাতত কেউ আসেনি বাসার ভিতরে, ঠিক আছে? ওরা এখনো বিশ্বাসই করতে পারিনি যে আমার নেগেটিভ এসেছে। সচেতন নাগরিকরা বলছেন কোয়ারেন্টাইন পিরিয়ড 2-1 জনের শেষ হতে পারে, 15 জনের নয়। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। করোনা পজিটিভ হচ্ছে তখন সেই লোকটি তার বাড়ি, তার আত্মীয়স্বজন সব একটা সামাজিকভাবে একটা বেশ ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে তারা সমাজে নিগৃহীত হচ্ছে, তারা সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি তাদের কাছে একটা অন্যরকম হচ্ছে। স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করা হলে তারাও 2 ল্যাব থেকে 2 রকম রিপোর্ট আসার সঠিক কারণ জানাতে পারেননি। এটা অনেক কারণ থাকে। এটা হয় কি যে এই যে কালেকশনের ব্যাপার, তারপরে হচ্ছে আপনার ট্রান্সপোর্টে নিয়ে যাওয়া, অনেক কিছু ব্যাপার থাকে। তো তাছাড়া ওনারা ভাইরালজি সেটা যেখানে করাইছে তারা বলতে পারবে, আমরা তো এটা ব্যাপারে বিশেষভাবে অভিজ্ঞ না। আমাদের কাছে 15টি রিপোর্ট এসেছে, সবগুলোই নেগেটিভ হয়েছে। অর্থাৎ 15 জন রোগী যাদেরকে বলা হয়েছিল কোভিড-19 আক্রান্ত, তাদের কেউই এটি আক্রান্ত নয়। জেলার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে এ পর্যন্ত ঝিনাইদহে নমুনা সংগ্রহ করা হয়েছে 603টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে 319 জনের। আমিন বাবু, যমুনা নিউজ। সরকারের নির্দেশে কুষ্টিয়া কারাগার থেকে আজ আরও 28 জন বন্দী মুক্তি পেয়েছে। এ নিয়ে মোট মুক্তি পেলেন 52 জন। কারাগারে জেলার জাকির হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে স্বল্প মেয়াদে দণ্ডপ্রাপ্তদের মুক্তি দেওয়ার জন্য তালিকা চাওয়া হয় কারা সদর দপ্তর থেকে। এরই প্রেক্ষিতে 77 জন বন্দীর নাম পাঠানো হয়। তালিকা থেকে আজ দুপুরে 28 জনকে মুক্তি দেওয়া হয়। এর আগে শনিবারও 24 জন মুক্তি পান। কুষ্টিয়া কারাগারে ধারণ ক্ষমতা 600 হলেও বন্দী আছে প্রায় 1000। করোনা সংকটে চাকরি হারিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে অনেক প্রবাসী শ্রমিক। আবার অনেককে জোর করে ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যা অনৈতিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেশে ফেরা ঠেকাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন প্রবাসী শ্রমিকরা। কর্মহীন হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তারা। গেল 1 সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছে প্রায় 4000। আগামী 2-1 সপ্তাহে ফিরতে পারে আরও 30,000-এর মতো। সব মিলিয়ে সংকটকালে দেশে ফিরতে বাধ্য হয়েছেন 2.5 লাখের মতো প্রবাসী শ্রমিক। সামনের দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। করোনা ভাইরাস মহামারী সংকটকালীন সময়ে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশ থেকে বাংলাদেশের প্রবাসীদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, যেটা অত্যন্ত অমানবিক এবং আন্তর্জাতিক নিয়মনীতিরও লঙ্ঘন। যে কোনো জরুরি পরিস্থিতিতে সেই অভিবাসী শ্রমিকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু যে দেশে তারা রয়েছেন সেই দেশে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওইসব দেশগুলো তাদেরকে ফেরত পাঠানোর পদক্ষেপ নিচ্ছেন এবং বাংলাদেশ এক প্রকার বাধ্য হচ্ছে তাদেরকে ফেরত আনার জন্য। সরকারকে অনুরোধ করছি যে দ্রুত এগুলো আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরামে নিয়ে আসার জন্য। করোনা সংকটে বিদেশি কর্মী তাড়ানোর পাশাপাশি অনেককে বৈধতাও দিচ্ছে কোনো দেশ। এটি কাজে লাগাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পরামর্শ সংশ্লিষ্টদের। ইতালিতে তাদের অবৈধ অভিবাসীদেরকে তাদেরকে বৈধ করে সেখানে ডকুমেন্টেড করে তাদের কৃষি অর্থনীতি কাজ করাবার জন্য তাদের সরকার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। পর্তুগালও কিন্তু আনডকুমেন্টেড অভিবাসীদেরকে ডকুমেন্টেড করার জন্য প্রক্রিয়া তারা অব্যাহত রাখতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের ইতালি, পর্তুগাল এবং সিঙ্গাপুর উদাহরণকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি এই করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় কোনোভাবেই যাতে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশের অনুরোধে প্রবাসী কর্মীদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে সরকার। তবে ফিরে আসার পরিমাণ যতটা কমানো যায় সেজন্য কাজ করছে মন্ত্রণালয়। যদি এক ইন্ডাস্ট্রিতে যদি কাজ না হয়, যদি রিট্রেঞ্চ করে দেয়, ওদেরকে যদি ছেড়ে দেয়, ওখানে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যদি ওদেরকে লাগানো যায়,
আমরা কিন্তু ওই লাইনে কিন্তু আগাচ্ছি বা কথা বলছি, সো দ্যাট দে ক্যান বি অ্যাবজর্বড ওভার দেয়ার। যত কম ফেরত আসবে আমাদের জন্য ভালো, আর ওদের জন্য কিন্তু ভালো। ফিরে আসা কর্মীদের পুনর্বাসন ছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের বিদেশ পাঠাতে উদ্যোগ নেবে সরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে আবারও একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। 1.5 মাসের মধ্যে করোনা ভাইরাসের সর্বনিম্ন সংক্রমণ এবং মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। 30 মার্চের পরে প্রথম 1000-এর কম প্রাণহানি ছিল রোববার। মারা যান 750 মানুষ। নতুন আক্রান্ত 20,000-এর বেশি, যা 29 মার্চের পর সর্বনিম্ন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81,000-এ, আক্রান্ত 13,68,000। যুক্তরাষ্ট্রের পর এদিন সর্বাধিক মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার 2 দেশ ব্রাজিল ও ইকুয়েডর। এখন পর্যন্ত 11,000-এর বেশি প্রাণহানি হয়েছে মহামারীর নতুন কেন্দ্র ব্রাজিলে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের সব দেশে উল্লেখযোগ্য হারে প্রাণহানি কমেছে। 24 ঘন্টায় 3,500 প্রাণহানির পরে বিশ্বজুড়ে এখন কোভিড-19-এর মৃতের সংখ্যা 2,84,000, মোট আক্রান্ত 42 লাখ। দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস দিতে পারে দ্বিতীয় দফার ধাক্কা। খোদ প্রেসিডেন্ট মুন জাইন এই শঙ্কা প্রকাশ করে বললেন, ভাইরাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিস্তার নেই। দেশটিতে সংক্রমণের হার মোটামুটি শূন্যের কোটায় নামানোর 1 মাস পরে হুট করেই শনিবার শনাক্ত হলো আরও 34 জন করোনা পজিটিভ। মহামারীর বিস্তার রোধে আবারও দেশটির নাইট ক্লাব এবং বার সহ সব বিনোদনমূলক স্থাপনা বন্ধ হলো। দক্ষিণ কোরিয়ায় 9 এপ্রিল সর্বোচ্চ 39 জনের শরীরে শনাক্ত হয় কোভিড-19। এরপর মোটামুটি শূন্যের কোঠায় নেমে আসে সংক্রমণ। শিথিল করা হয় লকডাউন, সীমিত পরিসরে ফুটবল খেলা সহ চালু হয় সব ধরনের বিনোদনমূলক কার্যক্রম। তাতেই ঘটে বিপত্তি। সম্প্রতি পানশালা থেকে ফেরা 20 বছর বয়সী এক কোরিয়ানের নমুনা পরীক্ষায় পাওয়া যায় করোনা ভাইরাস। তার সংস্পর্শে আসা 15 জনের শরীরেও মেলে প্রাণঘাতী ভাইরাসটি। তাদের মাধ্যমেই আরও 19 জনের শরীরে হয় কমিউনিটি ট্রান্সমিশন, যার ফলে দ্বিতীয় দফায় মহামারীর ধাক্কা আসতে পারে এমন শঙ্কা প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়া যখন পুরোপুরি ভারসাম্য অবস্থায় প্রবেশ করল, সে সময় দ্বিতীয়বার সংক্রমণ ঘটল করোনার। সম্প্রতি পানশালা থেকে কোভিড-19 ছড়ানোর ঘটনাটি আমাদের জন্য বড় উদাহরণ। চোখে আঙুল দিয়ে দেখালো, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এর উদ্ভব ঘটতে পারে। অর্থাৎ ভাইরাসটি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এর থেকে মুক্তি নেই। আশঙ্কা দ্বিতীয় দফায় ধাক্কা দিতে পারে মহামারী। বিস্তার রোধে দ্রুত বন্ধ ঘোষিত হয় সব ধরনের বিনোদনমূলক স্থাপনা। নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে দেয়া হবে কঠোর শাস্তি। সিউল জরুরি ভিত্তিতে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করল। এ তালিকায় রয়েছে নাইট ক্লাব, বার, পাব, অতিথিশালা। ঘোষণার পর থেকে কোনো বিনোদনমূলক স্থাপনা ব্যবসায়িক কার্যক্রম সচল রাখলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সেখানে যারা যাবেন তাদেরও গুনতে হবে অর্থদণ্ড। করোনা ভাইরাসের উৎসস্থল চীনের প্রতিবেশী হওয়া সত্ত্বেও প্রথম থেকেই কঠোর হাতে মহামারী নিয়ন্ত্রণে রাখে দক্ষিণ কোরিয়া। এর ফলে দেশটিতে সংক্রমিত হয়েছেন 11,000-এর কাছাকাছি মানুষ, প্রাণ হারিয়েছেন 250 শতাধিক। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 1 মাসের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে চীনের উহানে। রোববার পুরো দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা ছিল 14, গেল 10 দিনে যা সর্বোচ্চ। এদের মধ্যে 2 জন বিদেশ থেকে এলেও বাকিরা স্থানীয়ভাবেই সংক্রমিত বলে নিশ্চিত করেছে চীনের স্বাস্থ্য কমিশন। যদিও মহামারী ফিরে আসা ঠেকাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে বেইজিং। ডিসেম্বরে উহানে করোনা ভাইরাস মহামারী শুরুর 3 মাস পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ কঠোর লকডাউন শিথিল হয় মার্চে। এ সময় কোভিড-19-এ নতুন কোনো প্রাণহানিও হয়নি চীনে। সরকারি তথ্য অনুযায়ী মহামারীর 3 মাসে দেশটিতে এই রোগে প্রাণ হারিয়েছেন 4,500 মানুষ। করোনা ভাইরাস কি 9 বছরের শিশুর জন্য তা বোঝা সহজ নয়, কিন্তু এর ভয়াবহতা টের পেয়েছে ছোট্ট নূর আফিয়া। তাই স্থানীয় হাসপাতালে পিপিই সংকটের কথা শোনা মাত্রই নাম লিখিয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে। করোনা যুদ্ধের খুদে এই সৈনিকের নিজ হাতে তৈরি সুরক্ষা পোশাক পরে রোগীদের সেবা দিচ্ছেন মালয়েশিয়ার অনেক স্বাস্থ্যকর্মী। নূর আফিয়া কিস্তিনা জামজুরি মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশের কুয়ালা পিলাহ শহরে বাস এই ছোট্ট স্কুল পড়ুয়ার। করোনা ভাইরাস কি জানা নেই,
তাও বিপজ্জনক ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নেমেছে সেও। আমার খুব খারাপ লাগছিল, তাই মাকে জানিয়েছিলাম যে আমিও সাহায্য করতে চাই। সেলাইয়ে দারুণ রপ্ত নূর আফিয়া, তাই করোনার দুর্যোগে মানুষের সেবায় এই কাজটি বেছে নিয়েছে। দিনে 4টি করে পূর্ণাঙ্গ বিশেষ সুরক্ষা পোশাক তৈরি করতে পারে সে। স্কুল বন্ধ, তাই অনলাইন ক্লাসের ফাঁকে পাওয়া পুরোটা সময় লাগাচ্ছে এই কাজে, বাদ দিয়েছে খেলাধুলাও। ভোরবেলা উঠে স্কুলের কাজ শুরু হওয়ার আগেই সেলাইয়ে হাত দিই। ক্লাস শুরু হলে ক্লাসও করি, ক্লাস শেষে আবার সেলাই করি। মার্চের শুরু থেকে 2টো হাসপাতালের জন্য 130টি পিপিই গাউন নিজ হাতে তৈরি করেছে আফিয়া। পেশায় দর্জি মায়ের কাছে মাত্র 5 বছর বয়সে সেলাইয়ে হাতখড়ি তার। মায় শিখিয়েছেন কিভাবে বানাতে হয় পিপিইর গাউন। আমার মেয়েটা যেদিন বুঝলো যে পোশাক দিয়েও মানুষের জীবন বাঁচানো যায়, নিজেই বলল, মা আমিও সাহায্য করতে চাই, আমি পয়সা চাই না, এমনিই সেলাই করে দেব। কিন্তু পিপিই বানানো কি সহজ না কঠিন? এরপর ওকে পিপিই সেলাই শেখাই। করোনার রোগীদের সেবা দিতে গিয়ে বিশ্বের লাখো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ছোঁয়াচে ভাইরাসটিতে। সুরক্ষা পোশাক সংকটের এই সময়ে ছোট্ট শিশুটির এই অবদানে গর্বিত তার দেশ। একটা বাচ্চা মেয়ে 150 পিপি তৈরি করে হাসপাতালে দিচ্ছে, এর চেয়ে গর্বের আর কি হতে পারে? মাত্র 9 বছর বয়সে নিখুঁতভাবে এই কাজ করা সহজ কিছু নয়। আফিয়ার তৈরি পোশাকে স্বাস্থ্যকর্মীদের সেবা দেওয়ার ছবি এ কাজে আরও উৎসাহ বাড়িয়েছে তার। নুজহাত কামাল, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন।